This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘরেই টলমল ইউনুস। এবার বাংলাদেশেই জনরোষের মুখে ইউনুস সরকার। ইউনুসকে 48 ঘন্টার ডেডলাইন দেওয়া হয়েছে। নতুন কর প্রত্যাহার না করলে সরকার ফেলে দেওয়ার হুমকি। বাংলাদেশের আম জনতার নাগালের বাইরে দ্রব্যমূল্য। চাল থেকে রান্নার গ্যাস আকাশ ছোঁয়া দাম। 48 ঘন্টার মধ্যে দাম না কমালে ছাত্র জনতাকে নিয়ে তীব্র আন্দোলনের ডাক জাগ্রত জনতা নামের সংগঠনের। সেই ছবি এবার দেখাবো আপনাদের। কথা বলবো আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্র এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, দুটো প্রশ্ন। এক, এই যে ছবিটায় আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের সঙ্গে তো কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই, এরা কি শুধু সাধারণ মানুষ? আর দ্বিতীয়ত, তারা কি দাবি রাখছেন? দেখো, অগাস্টের যে গণ অভ্যুত্থান ঘটেছিল, যে আন্দোলন উঠেছিল, তাতেও কিন্তু ছাত্র যুবদের উপস্থিতি ছিল সবচাইতে বেশি। সেই ছাত্র যুবদের নন পলিটিক্যাল আন্দোলনই কিন্তু হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে। আর ঠিক সেই রকম পথেই কিন্তু আরো একবার যাওয়ার মতো ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে। কারণ যেভাবে এই কয়েকদিনে ট্যাক্স বেড়েছে, বিভিন্ন বিষয়ের উপর, ভোজ্য তেলের উপর দাম বেড়েছে, কর আরোপ করা হয়েছে, গ্যাসের উপর কর আরোপ হয়েছে, মোবাইলের কথোপকথনের উপর, সব মিলিয়ে এখন করের জাপটায় কিন্তু আতঙ্কিত অবস্থায় রয়েছেন বাংলাদেশিরা। ফলে তারা পথে নেমেছেন। তাদের স্পষ্ট বক্তব্য যে 17 বছরে হাসিনা সরকার যা করেনি, এই 5 মাসে ইউনিট সরকার তাকে ছাপিয়ে যাচ্ছে। ফলে একটা আক্রোশ তৈরি হয়েছে এবং সেই আক্রোশ এতটাই যে এই কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি থেকে শুরু করে একাধিক যে কর আরোপ হয়েছে, সেই কারণেই কিন্তু রাস্তায় নেমেছেন সকলে। পড়ার বই পাওয়া যাচ্ছে না, স্কুল কলেজের টিচার থাকছে না, যারা পড়াতেন তাদেরকে স্কুল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অন্য ধর্মাবলম্বী বলে। ফলে যে অরাজক পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে চলছে। সঙ্গে থাকো, কারণ এর প্রভাবটা কি পড়বে অবশ্যই আমাদের জানার রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে, যেটা আমাদের কাছে আসছে, সেখানে যারা সাধারণ মানুষ, ছাত্র যুবরা, তারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। যেভাবে গ্যাসের দাম বাড়ছে, খাদ্যদ্রব্যের জিনিসের দাম বাড়ছে, তার প্রতিবাদ করছে। আমাদের মনে, আমরা এই ছবিটা দেখে যেটা মনে পড়ে যাচ্ছে, কারণ এই সাধারণ মানুষ, এই ছাত্র যুবরাই কিন্তু হাসিনার সরকার ফেলে দিয়েছিল। এই আন্দোলন, নতুন করে যে আন্দোলনটা দেখতে পাচ্ছি, এটা কি প্রভাব পড়তে পারে বলে মনে হয় আপনার? হ্যাঁ, দেখুন, এটাই তো মানে চিন্তার ব্যাপার। আর বাংলাদেশে যারা দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন করতে যাচ্ছে বা করেছে বলছে, তারা যে জিনিসটা উৎপাদন করেছে সেটা হচ্ছে যে অস্থিরতা, ল অ্যান্ড অর্ডারের ব্যাপক সমস্যা, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে সমস্ত তাদের সাপ্লাই নেটওয়ার্ক গুলো ছিল বিদেশের সাথে, বিশেষ করে ভারতের সঙ্গে, এটা প্রায় বন্ধ হয়ে গেছে। এবং তার ফলে যে অবস্থা হচ্ছে যে জিনিসপত্রের অস্বাভাবিক দাম এবং বহু উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তারা মনে করছে এগুলো বোধহয় আগেকার শাসকের সৃষ্টি করা ইত্যাদি নানান কারণে সেগুলো বন্ধ। এইসব কারণে যখন মানুষের রোজগার কমেছে, একই সময় আমরা দেখেছি যে রেডিমেড গার্মেন্ট, যেটা বাংলাদেশ বিখ্যাত ছিল, বাংলাদেশ থেকে এক্সপোর্ট হতো সারা পৃথিবীতে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। মানুষের রোজগার নেই, অস্থিরতা বেড়েছে, জিনিসের দাম বাড়ছে, সরকার কিছুই করতে পারছে না, খালি মৌলবাদের স্তুতি গান যাওয়ার চেষ্টা করছে, আর উগ্র জাতীয়তাবোধ। হ্যাঁ, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধের মহড়া করতে হবে, খরচা লাগবে, তাই জিনিস ট্যাক্স বসানো হচ্ছে, জিনিসের দাম বাড়ছে। মানুষ পথে এবার নেমেছে। এবার দ্বিতীয় স্বাধীনতা যদি হয়ে থাকে ক্ষণিকের জন্য, এবারে তৃতীয় স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা, মানুষের মানে আর্থিক স্বাধীনতার জন্য মানুষ কিন্তু পথে নেমেছে। মুক্তি কবে হবে আমি জানি না। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছিল, এটা যে বহুমাত্র মানুষের বোঝার সময় হয়েছে। হ্যাঁ, একদম এই ছবিটাই সেটা বলে দিচ্ছে কোথাও গিয়ে। অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ঘর সামলাতে পারছে না, অথচ ইউনুসের বাংলাদেশের ভারত বিদ্বেষ জারি। গত কয়েকদিন ধরে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে বাংলাদেশ। নিজেদের বিশাল শের মনে করেছে। সীমান্তে বিএসএফ কে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বিজেপি। ত্রিপুরায় আবার বিজেপির সামনেই লম্ফঝম্প করছে মৌলবাদীরা। ভারতকে উত্তক্ত করাই কি ইউনুসের কৌশল? আর সেই কৌশল বুমেরাং হবে না তো?
সাহসটা দেখেছেন কিভাবে বিএসএফ জওয়ানের আগ্নেয়াস্ত্র কারার চেষ্টা করছে বাংলাদেশি মৌলবাদীরা। বাংলাদেশ বর্ডার গার্ডের সামনেই বাঁশ নিয়ে তেড়ে যাচ্ছে। এটা ত্রিপুরার মাগুরলি পঞ্চায়েতের পানিসাগরের ছবি। বিএসএফ সূত্র খবর, গত কয়েকদিন ধরে এলাকায় উৎপাত বেড়েছে বাংলাদেশের চোরা কারবারিদের। মঙ্গলবার তেমনই কয়েকজন পাচারকারীকে ধাওয়া করেন দুজন বিএসএফ জওয়ান। তখনই একদল বাংলাদেশি দুষ্কৃতী লম্ফজম্প শুরু করে দেয়। বিএসএফ এর ওপর চড়াও হয় তারা। কথায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এদেরও তাই অবস্থা, পাখা গজিয়েছে। আমাদের বলতেও লাগবে না, ফু দিলে বাংলাদেশ উড়ে যাবে। ভারতবর্ষ যদি একটা ফু দেয় না, বাংলাদেশ উড়ে যাবে। কিন্তু এই কথাগুলো আমরা বলতে চাই না। আচ্ছা, বাংলাদেশ কি জানে না তাদের ক্ষমতা কতটা? তাহলে এসব করার মানে কি? বাংলাদেশে আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা চরম খারাপ। রাস্তা একটাই, ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা, ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেয়। ইউনূস কি সেই কৌশল ধরে এগোচ্ছেন? বিজেপিকে উস্কানি দেওয়ার পরামর্শ দিয়েছেন? মঙ্গলবারই তো মালদার সুখদেবপুর সীমান্তে বেগরবাই করতে দেখা গেল বিজেপিকে। বিএসএফকে কাঁটাতার বসাতে বাধা দিয়েছিল তারা। তা কাস্তে নিয়ে স্থানীয়রা বিএসএফ এর পাশে দাঁড়াতেই বিজেপি পগার পার। একই ছবি দেখা গেল ফাঁসিদিয়াতেও। ফাঁসিদেওয়ার এই হাটখোলা এলাকায় প্রায় 3.5 কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া নেই, কার্যত আনফেসড বর্ডার। এই এলাকায় এই যে কাঁটাতারের বেড়া এখানে এসে থমকে গিয়েছে ওপারে সেনাবাহিনীর বাধায়। এই গোটা এলাকায় দিনে এবং রাতে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য অতন্দ্র প্রহরায় বিএসএফ। কিন্তু শুধু একা বিএসএফ নয়, ঠিক যেভাবে মালদা সহ 24 পরগনায় বাসিন্দারা একজোট হয়েছিলেন বিএসএফের পাশে দাঁড়িয়ে, এই এলাকাতেও বাসিন্দারা যারা সীমান্ত পারে এই উন্মুক্ত এলাকায় থাকেন তারাও একজোট হয়েছেন। আমরা তো ঘুমাই, যখন চিৎকার মানে চেঁচামেচি হয় আমরাও জেগে যাই, জেগে দৌড়ায় আসি বর্ডার দিকে। একদম আছি, আগের থেকেও আছি। আমাদের এখানে কাকু জেঠুরা তো থাকেই, আমরাও আছি। আর আমাদের যত আছে এখানকার পাড়ার যতজন আছে সবাই বিএসএফ এর সাথে আছে। ত্রিপুরা হোক কিংবা মালদা, বিএসএফ অবশ্য আগাগোড়াই ধৈর্য দেখিয়েছে। বিএসএফ এই ধৈর্যের পরীক্ষা কতদিন দেবে বিজেপিকে বুঝতে হবে, ইউনূসকেও। থ্যাঙ্কস টু মোল্লা ইউনূস, সুদখোর ইউনূস, যে ভারতীয়দের বর্ডারে জাগ্রত করে দিয়েছেন। তারা রাজনীতি ভুলে এখন ভারত মাতা কি জয় আর জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন। আর বিএসএফ কে যেহেতু মমতা ব্যানার্জি 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি, বাকি কাজটা জনগণ করছে, হাসুয়া নিয়ে ঘুরছে জনগণ। কিন্তু এক্ষেত্রেও রাজনীতি টেনে এনেছেন বাংলা শাসক দল। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ, একদিনেরও কাজ নয়, কিন্তু সেইটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিএসকে বলে চুপসে রহো, এটা তো উচিত না। দেশের নিরাপত্তা সব থেকে আগে। রাজনীতির ইকুয়েশন যাই হোক, কেন্দ্র কিন্তু কড়া নজর রাখছে সীমান্তে। দিল্লি ভালো রকমই জানে কতটা সুতো ছাড়তে হয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভারতীয় মৎস্যজীবীদের উপর বাংলাদেশের নির্মম অত্যাচার। বাংলাদেশের জেলে পিছমোড়া করে বেঁধে মৎস্যজীবীদের বেধড়ক মার। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন বাংলাদেশ ফেরত মৎস্যজীবীরা। সোমবারই বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন 95 জন মৎস্যজীবী। তাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে 22 জন কাকদ্বীপ হাসপাতালে ভর্তি। তারা কেমন আছেন, কি অবস্থা, আর কি বা হয়েছিল তাদের সঙ্গে, সব ডিটেল আমাদের রিপোর্টার শুভেন্দুর কাছ থেকে জানবো। শুভেন্দু, দেখো, গত সোমবার বাংলাদেশ ফেরত মৎস্যজীবীরা তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন গঙ্গাসাগরে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন অসুস্থ মৎস্যজীবীদেরকে চিকিৎসা করার জন্য, কারণ তারা বাংলাদেশে আক্রান্ত হয়েছিলেন, এমনটাই মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছিলেন। তারপরেই 22 জন মৎস্যজীবীকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা গতকালই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তাদের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে, হাঁটু, পা, কোমর, মাথার পেছন এবং কালকিতে দাগ পড়ে গিয়েছে এবং ভেতরে রক্ত জমাট বেঁধে রয়েছে বলেও কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন। তবে তারা কিন্তু আরো বিস্ফোরক অভিযোগ করেছেন, কারণ এই যে মৎস্যজীবীরা বাংলাদেশে আটক হয়েছিল তার মধ্যে একটি রেফপি ঝড়পির মৎস্যজীবীরা তারা বলেছেন যে তাদেরকে উলঙ্গ করে জাহাজের মধ্যে তুলে পিছমোড়া করে মারধর করা হয়েছে এবং বাংলাদেশের জেলেও তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে, এমনটাই অভিযোগ। ধন্যবাদ শুভেন্দু। আগের মাসের 20 তারিখে ধরেছে,
ধরে আমাদেরকে জাহাজের পিঠমোড়া করে বেঁধে নিয়ে গেছে। আমাদের থেকে আধার কার্ডটা নিল, মৎস্যজীবী আধার কার্ড নিয়ে ল্যাংটা করে আগে পিছে ছবি তুলেছে, একদম উলঙ্গ করে, একদম উলঙ্গ করে। এবং আমরা তো ভয়ে কিছু বলি না, আবার নাহলে মারধর করবে। মারধরও করছিল? হ্যাঁ, মারধর তো করেছে প্রথমেই, মানে নেভিতে তোলার পর হাত পা বেঁধে, না পিছনে হাত বেঁধে মেরেছে। তারপরে আমাদের আগে যেগুলোকে ধরেছিল তাদেরকে তো বেদম মেরেছে, এবং তাদের পথ পিছায় এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। অত্যাচার করছিল। কোনো সময় কি মনে হচ্ছিল যে আর বাড়িতে ফিরবো কি করে বা কি? না, সেরকম কোনো আমাদের আশা ছিল না। পুলিশ বলছে তোদের মা নেই, তোদের বাংলাদেশের থেকে ছেড়ে মা তোদেরকে হেল্প করবে, তোদের মা চলে গেছে, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। আমরা যেগুলো খবরে দেখি আমাদের ঠিক ওখানে তাই ঘটছে, তাই ওটা তাই ঘটছে, মানে জোরজার মুল্লুক তার। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়, ঠিক আছে। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়। হ্যাঁ, উলঙ্গ করে রেখে ছবিও তোলা হয়। জেলে তো কিছু আসামিরাও বলেছে সালাদের মার, সালাদের ভাত দিস না। আসছি পরে খবর। ভারতে ফের অনুপ্রবেশের সময় পাকড়াও বাংলাদেশি কিশোর। হিলির বালুপাড়া বিওপির সীমান্ত থেকে অনুপ্রবেশের সময় কিশোরকে পাকড়াও করে বিএসএফ। জিজ্ঞাসাবাদের পর কিশোরকে তুলে দেওয়া হয় হিলি পুলিশের হাতে। ধৃত বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার থুমনিয়া গ্রামের বাসিন্দা। অনুপ্রবেশের ঘটনায় সরব হয়েছে বিজেপি। রাজ্যের উপর দায় চাপিয়েছে গেরুয়া শিবির, পাল্টা সরব তৃণমূল কংগ্রেস। সীমান্তে বাংলাদেশে ধরপাকড় জারি রয়েছে। দেশে ফিরতে গিয়ে মেখলিগঞ্জ সীমান্তে বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছে 6 বাংলাদেশি। দিনাজপুর সীমান্তে আটক আরও 1 জন। ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। দেশে ফিরতে মুম্বাইয়ে থাকা বাংলাদেশিরা জড়ো হয়েছিল মেখলিগঞ্জের বুথ বাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে 2 শিশু সহ 4 জন বাংলাদেশকে গ্রেফতার করে বিএসএফ। ধৃত 6 জনকে মেখলিগঞ্জ থানার হাতে তুলে দেয় বিএসএফ।